6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিং এ যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। একটু ইতস্তত, ভয় পাই, কি জানি কি ভুল হয়। যদি ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে আপনারা মাফ করে দেবেন। আমি 3 জন সম্মানিত ডাক্তারের উদ্বোধনী ভাষণ শুনেছি ডেঙ্গু এবং হাম নিয়ে, মিজেলস। বিজ্ঞ ডাক্তারগণের অভিমত শুনেছি, উপদেশ শুনেছি, ড্যাবের নেতৃবৃন্দের রাজনৈতিক উপদেশ শুনেছি। এত কিছুর ভিতর থেকে আমি বর্তমান প্রাসঙ্গিকতার প্রেক্ষিতে সংক্ষিপ্তভাবে দু একটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি একজন মানুষ হিসাবে যে চরিত্রের অধিকারী, I never follow retrogressive way of thinking, but আজকে আমি একটু পিছনে যাব। আমাদের আদর্শিক শিক্ষা টু ফরগেট দ্য পাস্ট, টু টেক লেসন্স ফ্রম দ্য প্রেজেন্ট অ্যান্ড টু গেট রেডি ফর দ্য আফটার লাইফ, পরজীবনের প্রস্তুতি। আজকে একটু পিছনে আমি যেতে চাই। প্রথমে আমার বক্তব্যের মেজরিটি বোধহয় থাকবে ডাক্তার আতিয়া রহমানের একটা বিউটিফুল প্রেজেন্টেশনে, ওনার সাইডে, যেটা উনি চিকিৎসার জন্য বলেছেন। ডক্টর আতিয়া রহমান প্রেগনেন্ট মায়ের ইমিউনিটির উপর কথা বলেছেন। আমি এই হামকে সামনে নিয়ে অনেকগুলি হাসপাতাল ঘুরেছি, মিজেলস আক্রান্ত বাচ্চাদের দেখতে গিয়েছি। আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আমি আগেই বলেছি, ভুল হলে ক্ষমা করবেন, কারণ আপনাদের কাছে আমি শিক্ষা নিয়েই কাজ করার চেষ্টা করতেছি। আমারও কিন্তু হাম হয়েছিল, আমার এবং আমার বড় ভাইয়ের একই টাইমে হাম হয়েছিল। তখন আমার বয়স হার্ডলি ইট ওয়াজ 4, আমার বড় ভাই ইট ওয়াজ 8। নিম পাতা মুঠা করে আমার মা আমাদের গায়ে মরাইতে, যাতে চুল না চুলকায়। ওষুধ বলে তখন কোনো জিনিস ছিল না। সাবু খাওয়াইতো দুধ দিয়ে। হামকে আমাদের মায়েদের মুখে শুনছি গামাসির বড় ভাই। প্রতি ঘরে হাম হতো এবং হাম জীবনে একবার হবে, এইটাই তখন শুনে আসছি। এরপরে দীর্ঘ সময় হাম নিয়ে আর চিন্তা করিনি, এবার আল্লাহ চিন্তা করাচ্ছে। ইমিউনিটির কথা বলেছেন ডক্টর আতিয়া রহমান, আরো অনেকে বলেছেন। I 100% do agree this, ঠিক। কতগুলি কারণ আমার সামনে এসেছে, আমি পরে আমরা কি করেছি হামের জন্য এটা বলবো। আমি যখন হাসপাতালগুলিতে গিয়েছি, যে বাচ্চাগুলি দেখেছি, আমি এটার সাথে একটু অ্যাটাচ করব আইসোলেশনের প্রসঙ্গটা। মায়ের শরীর হাড্ডিটা সাপ, বাচ্চা আরো দুর্বল। জিজ্ঞাসা করছি, বোন কয় বাচ্চা? কোনোখানে প্রশ্ন একটা প্রথম বাচ্চা, কোনোখানে প্রশ্ন 2টা বাচ্চা, কোনোখানে 3টা বাচ্চা। বয়স কত? 18, 19, 20-এর উপরে হার্ডলি খুব কম পেয়েছি। এই অল্প বয়সে ঘর থেকে বের হয়ে গিয়ে বা পিতা মারিয়াতে যেভাবে হোক বিয়ে করা মেয়েগুলি পুষ্টির অভাবে এদের মায়ের দুধটা পর্যন্ত এদের শরীরে প্রস্তুত হয় না। জিজ্ঞাসা করেছি বাচ্চাকে দুধ খাওয়ান না, লজ্জা পায় বলতে। মহিলা ডাক্তার পাশে থাকে, অনেক সময় ওনারা বলে দেয় কারো নিপেলস দুধের ভিতরে ঢুকে যায়, কারো নিপলসটা ফেটে থাকে, কারো নিপলসের ফুটা নাই, গোটা হয়ে বন্ধ হয়ে গিয়েছে, দুধ দিতে পারে না। অনেক কেস পেয়েছি। কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্তই না, খাওয়াবেই না যে কোনো কারণে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্যাট ইস্যু।
এখন গ্রামে পর্যন্ত ম্যাক্সিমাম সিজোরিয়ান বাচ্চা হচ্ছে, যেটা ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের রানা ফ্লাওয়ার্সের সাথে আমার আলাপ হয়েছে। সিজোরিয়ান বাচ্চাদেরকে মায়ের শাল দুধ দেয় না, যেটা ইজ দ্য বেস্ট নিউট্রিশিয়াস ফুড ফর দ্য নিউ বেবি। এখানে বক্তব্যে শুনেছি 6 মাস থেকে, এটা বলেছে কোন ডাক্তার আমার, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিং এ যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। তাইলে এখন 6 মাস থেকে 9 মাসের এত বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা কেন হার্ম হচ্ছে? যেটা আমি আলাপ এবং অভিজ্ঞতা থেকে পাচ্ছি, নিউট্রিশনের অভাব। আমরা যখন ছোট ছিলাম এত মানুষ হামে মরে নেই। আমার এলাকায়, আমরা তো তখন তো আর এত মিডিয়ার যুগ ছিল না, বাট আমি আমার গ্রাম সম্বন্ধে আমার পরিষ্কার, এখনো আমার মেমোরি অনেক শার্প। আমি 4 বছর থেকে সব বলতে পারবো। আমাদের এলাকায় কোনো হামের রোগীর মৃত্যু শুনি না, স্মল পক্সের মৃত্যু আর কলেরার মৃত্যু আমরা শুনেছি, আর কোনো রোগের মৃত্যু শুনি। গ্রামকে গ্রাম সাফ হয়েছে এরকমও দেখেছি, কলেরা আর স্মল পক্স, গুটি গুটি দাগ, সারা শরীর, চোখ অন্ধ হয়ে গেছে। হামের মৃত্যু শুনি আজকে কেন এত? আমার মনে হয় ভাইরাসের চেঞ্জ হতে পারে, যেটা একজন ডাক্তার সাহেব বলেছেন, দ্যাট দেয়ার ইজ এ সাফিসিয়েন্ট পসিবিলিটি অফ চেঞ্জিং দ্য ভাইরাস মিউটেশন। ডেসপাইট দ্যাট, পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। তবে আমার নরসিংদীর একটা পেশেন্ট মানে ঢাকা সিটি নর্থ ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে ভালো হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যে 18 দিন পর আবার নরসিংদী হাসপাতালে ভর্তি হয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। আমাকে ফোন করেছে ওখান থেকে, যেহেতু আমার এলাকার, আমি বলছি তাড়াতাড়ি না আইসিডি মানে ঢাকা সিটি নর্থ হসপিটালে ভর্তি করা হয়েছে। আফটার দ্যাট দ্য ফেট ওয়াজ ফেটাল, মারা গিয়েছে কমপ্লিটলি নিউমোনিয়া থেকে। এই যে পুষ্টির অভাব বাচ্চাদের, মায়ের শরীরে কোনো পুষ্টি নাই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নাই, একেবারে কোনো স্বাস্থ্য নাই। চোখ করতে চামড়া উস্কো খুস্কো হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করায় না, শাল দুধ খাওয়ায় না। বাচ্চাদের যেই টাইমে গ্রোথটা হওয়ার কথা, যেই গ্রোথটা আল্লাহ প্রদত্ত, এটার সাবস্টিটিউট ভিটামিন এ কয়দিন দিলে 2 মাস থাকে, এরপরে আর থাকে না। সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা এখন পাচ্ছে না। আমি কালকে আমার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণে মায়েদের বলেছি, আমার প্রায় 400-500 মহিলা ছিল। ব্রেস্ট ফিডিং এ উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমাজকে। আমি ড্যাবকে বলবো, আমাদের প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিউর। আমাদের প্রিভেনশনে যেতে হবে, সামাজিকভাবে মানুষদেরকে সচেতন করতে হবে। এরপর যে হবে না রোগটা, এটা আমি বলবো না, হবে। তবে এই বর্তমান প্রেক্ষাপট থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি পুষ্টির ব্যাপারে মায়েদের তার সন্তানের প্রতি দায়িত্ববোধকে বৃদ্ধি করতে পারি, এইসব ব্যাধি থেকে অনেকটা মুক্ত হতে পারি। করোনার সময় আমি তো গ্রামে চলে গেছি ফ্যামিলি সহ। আমার বাড়ির 2 তলা থেকে আমি আমার দান নাড়তেছে এক কামলা, ও গল্প করতেছে, সব খবর শুনতেছে। স্যার কালকে 39 জন মারা গেছে ফার্স্ট স্টেজে। আমি বলে, তোরা যে বাজারে বই এরকম করতেছ, তোর তো করোনা হবে। ও এমন একটা হাসি দিল, আমারে উড়াই দিল। স্যার আমাদের করোনা হবে না। এই 39 জনের মধ্যে একজন গরিব লোক আর 38 জন আপনার বড় লোক যারা শহরে থাকে। এবং আমি সাথে সাথে চিন্তা করে দিচ্ছি, কথাটা খুব বেঠিক বলে না। আমার 2টা উপজেলার একটা লোক করোনায় মারা যায়নি গ্রামে। যে 6-7 জন লোক আমার নির্বাচনের আগে মারা গেছে, অল দে হ্যাড ব্যাক টু ভিলেজেস ফ্রম দ্য টাউন। এটার কারণ গ্রামের মানুষের পরিশ্রম। আমাদের মতন গরুর মাংস, ঘি না খাওয়া মানুষগুলি কিন্তু করোনা থেকে বেশিরভাগ পাচ্ছে। গরিব লোকের সংখ্যা কম ছিল। তো আমার নির্বাচনী এলাকায় বলতে, আমার ডিস্ট্রিক্টের কথা আমি বলতে পারবো, তাদের শারীরিক ইমিউনিটি আমাদের চেয়ে হাই। সারাদিন রোদে কাজ করে, একটা চিতই পিঠে সকালে 1 কাপ চা খায়, সারাদিন আর কিছু খায় না। আমার ফ্যামিলিতে আমি দেখেছি, আমি যদি ভুল বলি বা আপনাদের মানে বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে, আমার আগে মাফ করেন, বাট আই মাস্ট শেয়ার। আমাদের বাড়িতে ডালিম গাছ ছিল বেশ কয়টা, অনেক বড় বাড়ি, 51 জন খানেওয়ালা ছিল। নিম গাছ ছিল। নাল্লা পাতার দিনে আমি দেখতাম আমার দাদি আমার মাদের পাতাবাজি করতো মচমচ করে রসুন দিয়া।
প্রতিদিন ডালিম পাতার বাজি, হয়তো ডালিম পাতার বাজি না হয় নিম পাতার বাজি, না হয় আপনার ওই পাট পাতার বাজি থাকতো, খাইতো, ডাল থাকতো, ঘরের মাছ থাকতো, বা ভেজিটেবল থাকতো, কলমিলতার শাক রানতো, অনেক কিছু, খুইরা শাক, এগুলি দেখতাম, টুফায় টুফায়, পালং বা কি বলতো বোত্তার শাক আমরা দিয়ে তোলেন, তো বেশিরভাগ মানুষ খাইতো। আমি মনে করি আগের দিনের মানুষ আমাদের চেয়ে শক্তিশালী ছিল, আমরা দেখেছি। হ্যাঁ, লংজিভিটি আমাদের বেড়েছে এখন, ডিউ টু দ্য ডিমাইজ অফ স্মল পক্স অ্যান্ড কলেরা অ্যান্ড আদার ফ্যাটাল ডিজিজেস যেগুলি হয়েছে আমাদের বেড়েছে, বাট এইসব জায়গায় আইসোলেশনের কথা এটার সাথে এসেছে। আপনি কিভাবে করবেন, যে মাগুলি আছে তাদের আরো বাচ্চা আছে, আমি নিজে ওই যে কোভিড ডেডিকেটেড হসপিটালে আরো 2টা বাচ্চা এক মায়ের সাথে, বললাম মা আপনার বাচ্চা তো হামে একটা, এই 2টা বাচ্চারও তো হাম হবে, আমি রাখবো কোথায়? বলছি কেন, বাড়ি থেকে আমার জামাই ডেইলি লেবার বিক্রি করে। শাশুড়ি শাশুড়ি আরেকখানে থাকে, পারবে না রাখতে, এই জন্য আমি নিয়ে এসেছি। তার কথাও ঠিক, সে কোথায় যাবে বাচ্চা? এই 2 বাচ্চা একটা সিঙ্গেল বেডের মধ্যে তার অন্য বাচ্চার সাথে নিয়ে বসে আছে, তাহলে আপনাদের অভিমতে তো ওই বাচ্চারা হবে, তাই আইসোলেশনটাই বা করবেন কিভাবে? হ্যাঁ, হসপিটালে আনার পরে আইসোলেশন আমরা করি, কিন্তু এই যে এক দরজা দিয়া রুগী ঢুকবে, আরেক দরজা দিয়ে মানুষ ঢুকবে, এটাই কি আমরা মেনটেন করতে পারতেছি? পারি না। বহুবিধ সমস্যার ভিতরে এই হাম আমাদেরকে জর্জরিত করেছে। এবার প্রতি 4 বছরে একবার হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল, অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেসক্রিপশন। 2020 সনের ডিসেম্বরে সর্বশেষ হয়েছে, তারপরে 26 পর্যন্ত, আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না। আমি নতুন মানুষ, আমি কোনো ডাক্তারও না, যখন কিছু কিছু হাম শুরু হলো কেয়ারও করি না, ডিডন্ট কেয়ার, মানে চিন্তা, কেয়ার না, আমি চিন্তা করি না। যখন বাড়তেছে টিকা দিতে হবে, জ্ঞানটা আসলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন, আপনারা তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী কত সোচ্চার, কত বেশি চিন্তা করেন সবকিছু নিয়ে, যে হামের টিকার অবস্থা কি, কোনো উত্তর দিতে পারি না, ভয়ে কি বলবো। আমি বললাম স্যার একটু জেনে জানাই। তারপর দেখলাম কিছুই নাই, বললাম যে স্যার কোন টিকা তো নাই। উনি আমাদের কি বলবেন, বলেন যে তাড়াতাড়ি টিকার ব্যবস্থা করেন। মিটিং করলাম, কোভিডের অব্যয়িত কিছু টাকা ছিল, প্রায় 9 কোটি টাকার মতো, 900 কোটি টাকার মতো টাকা পাইলাম। তড়িৎ গতিতে ইউনিসেফ, এডিবি, তাদের সাথে মিটিংয়ে বসলাম, বসে যাক লম্বা হিস্ট্রি বলবো না, এডিবি থেকে 7 দিনে টাকাটা ইউনিসেফকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করলাম। বাট ইউনিসেফেরও আমাদের টিকাটা দিত 1 মাস টাইম লাগবে, করি কি তখন? 1 মাসে তো আমাদের লোক সব মরে যাবে। ইউনিসেফের মিসেস, আই এম গ্রেটফুল টু দ্যাট লেডি, এবং ডক্টর রিয়াদের প্রতি গ্রেটফুল। ওনারা বুদ্ধি দিলে আপনি একটু গ্যাবির কাছে অ্যাপ্রোচ করেন, ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা আছে, আপনি ধার নেন, আমরা এনে ওদেরকে দিয়ে দিব। গ্যাবির সাথে মিটিংয়ে বসলাম, একেবারে ভিক্ষুকের মতনই বললাম, এবং গ্যাবি ইনস্ট্যান্টলি রাজি হলো, পর্যাপ্ত পরিমাণ টিকা যতক্ষণ লাগে আমাদের দিয়ে দিল। আল্লাহর রহমতে আমরা সেই গ্যাবির টিকা দিয়া 4th of April আমরা 18টি আইডেন্টিফাইড এফেক্টেড ডিস্ট্রিক্টের 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করলাম, যেগুলির আউটকাম এখন রোগীর সংখ্যা নাই বললেই চলে, 30টা জেলায়। পরবর্তীতে আমরা সেকেন্ড ধাপে 12 তারিখে গত মাসের আমরা 4টে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ, ময়মনসিংহ এন্ড বরিশালে আমরা 12 তারিখে কার্যক্রম শুরু করলাম। 100% আমরা অ্যাচিভ করেছি সেটা। এবং 20 তারিখে যখন আমাদের ইউনিসেফের টিকাগুলি পেয়ে গেলাম, গ্যাবিকে দিয়ে, বাকি টিকা দিয়ে আমরা সারা দেশব্যাপী শুরু করলাম। যে এটার প্রথম দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট করে বগুড়ায় গিয়ে নিজে বাচ্চাকে আদর করে, কান্না থামিয়ে, চামড়া উঁচা করে ইনজেকশন দিয়ে টিকার উদ্বোধন করেছেন। আমরা নিজেরও সারা বাংলাদেশ জুড়ে আমাদের কর্মকর্তা কর্মচারী, আমরা আমাদের সিভিল সার্জন, পিএইচএফ সবাই মিলে আমরা বিভিন্ন স্পটে থেকে আমরা সেই টিকা কার্যক্রমের উদ্বোধন করেছি। এবং আল্লাহর উপর ভরসা রেখে বলে আমরা মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় নাই, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে অ্যান্টিবডিটা ক্রিয়েট হতে আপনাদের ডাক্তারদের মধ্যে 3 to 4 উইকস সময় লাগে। সেই অ্যান্টিবডিটা আমরা আগামী 10 দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। জানি না আল্লাহ তাআলা কি ভাগ্যে রেখেছেন, তবে আশা করি ইয়েস্টারডে ওয়াজ দ্য ফার্স্ট ডে, যেই দিন আমাদের ডেট ছিল, মানে একেবারে নিশ্চিত হাম রোগের মৃত্যুর
মানে মৃত্যু ছিল শূন্য গতকাল। এবং গতকালই প্রথম দিন সকাল 8টা পর্যন্ত আমাদের হাম রোগের নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছিল 108, আর সন্দেহজনক ছিল 961, যে 1000-এর নিচে প্রথম দিন ছিল গতকাল, যে হাম রোগীর সংখ্যা কমেছে, 0 ছিল ডেথ। 2 জন মাত্র সন্দেহজনক হামের রোগী মৃত্যু ছিল, একটা হলো মৌলভীবাজার, একটা হলো সুনামগঞ্জ। আমরা বিভাগেরই প্রতিদিন আমরা হিসাব নিই। গতকাল রাতে আরেকটা রোগী, যেটা ওই যে নরসিংদীর কথা বললাম, ওইখানে ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে আমি শিফট করেছিলাম। এই বাচ্চা মানে এমন অবস্থায় আসছে, আল্লাহ ছাড়া কোনো চিকিৎসা বাঁচাতে পারে কিনা জানি না, বোধহয় গত রাত্রে এই বাচ্চাটা মারা গিয়েছে। প্রসঙ্গ হলো আইসোলেশন অ্যান্ড মানে নিউট্রিশন, মানে পুষ্টি একটা কঠিন কাজ যদি আপনারা সমাজকে সচেতন না করেন। কাজে আমি আমার সম্মানিত ড্যাব নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে, যেই কাজটা আমি হয়তো ব্যর্থ হয়েছি, এই লিফলেট সারা বাংলাদেশে দেওয়া আপনারা শুরু করেছেন। I must extend my hands of cooperation to help you all ahead. আপনারা এই কাজটা গ্রাম পর্যন্ত ছড়াই দিবেন। আমার যতটুকু যে কোনোভাবে সহযোগিতা প্রয়োজন হয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ করে যাব। এই যে পুষ্টি ভিটামিন এ, এই বিগত সরকার প্রত্যেক বছর 2 বার ভিটামিন এর ক্যাম্পেইনিং করার কথা। 25-এর প্রথমার্ধে একটা ভিটামিন ক্যাম্পেইনিং হয়েছিল, তারপরে কোনো ভিটামিন এর ক্যাম্পেইনিং হয় নাই এবং নাই। সামান্য কিছু ভিটামিন এ আমাদের কাছে, যেটা আমরা কিছু কিছু করে বেটে দিচ্ছি, একেবারে অপ্রতুল। জুন মাসের 10 তারিখের মধ্যে আমাদের শিডিউল, আমরা যে টাকা দিয়েছি ইউনিসেফ আমাদেরকে দেওয়ার কথা। 4 দিন আগে আমি রানা ফ্রস্ট, she is in Geneva, and Dr. Riyad also in Geneva. I have requested them to make it earlier the delivery like measles vaccine, এবং they have agreed that আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, মানে ফিগারটা করে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা পুরোদমে ভিটামিন এর বাচ্চাদের ভিতরে দেওয়া শুরু করে দেব। তবে আবারও এটার সাথে অনুরোধ করব, মায়েদের পুষ্টির ব্যাপারে, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে আপনাদের অনেক দূরে এগোতে হবে, সমাজকে সচেতন করতে হবে। এই প্রথম বেবি জন্ম নেওয়ার পর যদি সে মায়ের কাছ থেকে পুষ্টি না পায়, এইসব রোগ মিউটেশন হবে, আরেক নামে আসবে, আবার কি হানটা আসবে, কত কিছু আসবে শুনতেছি, একটা না একটা কিন্তু আমাদেরকে জর্জরিত করে ফেলবে আমরা যদি এখন থেকে সজাগ দৃষ্টি না রাখি। যেমন ডেঙ্গুর ব্যাপারে আমরা আরো 2-3 সরকার আসার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী মানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন মশা কমানোর জন্য। আমরা 2টা পৌরসভা নিয়ে বসেছি, সিটি কর্পোরেশনকে নিয়ে, এবং সারা বাংলাদেশ ব্যাপী ডিসি মহোদয়দের, সিভিল সার্জনদের আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করেছি। প্রত্যেক শনিবারে সারা বাংলাদেশে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই কার্যক্রম নেওয়া হয়েছে। ঢাকা শহরে আমরা প্রথম দিকে অনেকগুলি স্প্রেইং করিয়েছি আমরা লার্ভা এবং অ্যাডাল্ট ফ্লাইং মশাকে মারার জন্য। মশা বোধ অনেকটা আমার মনে হয় কমেছে। আমরা এই সপ্তাহ থেকে আবার এটা শুরু করব। আমাদের প্রিভেনশনের দিকে আমাদের সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে কিউরের চাইতে, কারণ প্রিভেনশন করলে আমরা এত কষ্ট বা এত প্রেশার আমাদের উপর আসবে না। সেই দায়িত্বটা আমার তো অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে করতে হবে। ড্যাব যারা অতীতে অনেক দক্ষতা দলের জন্য অনেক আপনারা করেছে, এই যে আমাদের একটা মুহূর্ত এখন এই সময়ে আমি মনে করি আমাদের সম্মানিত চিকিৎসকগণ, আমি অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদেরও, আমাদের রোনার ভাই শাকিল ভাইদের নিয়ে আমরা সভা করেছি, ওনাদেরকে অনুরোধ করেছি আমরা বিভিন্ন মাধ্যমে, এবং মিডিয়ার কাজকে অনুরোধ করব, আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। অন্তত প্রত্যেকটা পত্রিকায় যদি 4টা লাইনও ব্লক হেডলেটারে লেখে যে এই কাজগুলি আপনারা করেন, এই কাজগুলি করবেন না, তাতেও জাতি অনেক সজাগ হবে। প্রাইভেট টেলিভিশনগুলি বা সরকারি নিয়ন্ত্রিত টেলিভিশন, প্রত্যেকটা মিডিয়া থেকে, দেশটা তো সবারই বাংলাদেশ। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় ইচ্ছা করলে এইসব দুর্যোগ থেকে বাঁচানো খুব কঠিন হবে যদি সমন্বিত প্রচেষ্টা জাতির মধ্যে না থাকে। সবার যখন বাংলাদেশ, সবাইকে চেষ্টা করতে হবে বাংলাদেশের মানুষগুলিকে বাঁচানোর জন্য। এটি আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে। প্রিভেনশনের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। আমি আরো একটি কথা আপনাদের বলবো, আইসিইউর কথা কে জানি বলেছেন। হ্যাঁ,
আমাদের কোনো আইসিইউ ফার্স্ট ডেথ ওয়াজ ইন আমাদের ইনফেকশাস ডিজিজ সেন্টারে মহাখালী। রাত 1:30 খবর পেলাম, খবর পাই কার কাছ থেকে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ওয়াজ সো ইনএফিশিয়েন্ট, আমি খবর পাইনি, মাননীয় প্রধানমন্ত্রী খবর আছে। ফোন আসছে ওনার অফিস থেকে, একটা রুগী মারা গেল এই হামে। আমাকে আর যেতে বলেনি, ওনার তো বলার অপেক্ষা আমাকে রাখে না। রাত 1:15 দৌড়ে গেলাম সেই আমাদের ইনফেকশাস ডিজিজ হসপিটালে। আমার ডিজি হেলথকে ডাকলাম, সচিবকে ডাকলাম, সবাই গেলাম। কি ব্যাপার, কেন মারা গেল? স্যার শ্বাসকষ্ট, আমাদের তো আইসিইউ নাই। কথার প্রেক্ষিতে পাইলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা আইসিইউ ছিল ওনাদের 4 তলায়, ওইটা চলে না। উঠলাম 4 তলায়, তখন লিফট নেই, হেঁটে হেঁটে উঠলাম। গিয়ে দেখলাম ইট ওয়াজ কোয়াইট অল রাইট, ম্যান পাওয়ারের জন্য আইসিইউটা বন্ধ, যে কারণে ওই বেবিটাকে আইসিইউ দেওয়া যায় না। 18 ঘন্টার ভিতরে ম্যান পাওয়ার দিয়ে সেই আইসিইউটা চালু করলাম আমরা, ইনশাল্লাহ। আগামী মঙ্গলবার দিন আরো 10টা আইসিইউ ইন অল ওভার দ্য কান্ট্রি, আমরা 10টা নতুন আইসিইউ আমরা ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে খুলে যাচ্ছি। আগামী মঙ্গলবার 12:30টায় একটা করে ভেন্টিলেটর এবং একটা নিউনেটাল ভেন্টিলেটর এবং একটা করে অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা আগামী মঙ্গলবার দিন দিচ্ছি ওই 10টা হসপিটালে ডিস্ট্রিক্ট লেভেলে, এবং ঢাকার শিশু হাসপাতাল এবং কোভিড ডেডিকেটেড হসপিটাল। একটা ভেন্টিলেটর ছিল না এই বাচ্চাগুলিকে দেওয়ার জন্য। বিলিভ ইউ মি অর নট, আমি প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন ইন্ডাস্ট্রিজের মালিকদের ভিক্ষার যেভাবে মানুষ যায় এইভাবে আমি বলেছি, আমি তাদেরকে চিন্তা, যেহেতু মাই কেরিয়ার স্টার্টেড ইন দ্য ব্যাংক, এই দেশে বড় বড় যত ব্যবসায়ী সবই আমাদের কাস্টমার ছিল, ওই পরিচয়। আমি ওনাদের কাছে বললাম, দিস ইজ মাই সিচুয়েশন, তোমরা আমাদেরকে কিছু ভেন্টিলেটর হেল্প করো। ইনস্ট্যান্টলি আই গট 30 ভেন্টিলেটর ফ্রম দ্য মার্কেট উইথ দেয়ার মানি। ওই 30টা ভেন্টিলেটর, তারপরে আরো 10টা ভেন্টিলেটর 7 দিন আগে আমি পেয়েছি আরেকটা কোম্পানিতে, যেগুলি আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওভার এন্ড এবাভ আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই জন্য আমি আমার ডাক্তারদের প্রশংসা করি যে আমাদের আইসিডিডিআর ডক্টর, কি জানি নামটা, ডক্টর মহিলা তাহমিদ, ডক্টর তাহমিদ আমার কাছে এসেছে। উনি একটা মানে ইনফ্লো করা বৃদ্ধি করার জন্য একটা সিপেপ, না বাবল সিপেপ, চিস্তি সাহেব, এটার নাম শুনছি। যাই হোক, বাট হি কেম টু মি। তো এই জিনিসটা উনি দেওয়াতে আমাদের বাচ্চাদেরকে বরং ভেন্টিলেটর চাইতে আরো বেশি উপকার হয়েছে। ব্যাপকভাবে আমরা এটা তৈরি করে আইসিডিডব্লিউর মাধ্যমে আমরা এটা প্রত্যেকটা আইসিইউতে আমরা দিয়েছি। লোকাল টেকনোলজি, মাত্র 300 টাকা লাগে। আমাদের ডাক্তারদের অবদান, আই বো ডাউন মাই হেড, আই রেসপেক্ট মাই ডাক্তার্স। আজকে একটা মিটিং করলাম সিঙ্গাপুর জেনারেল হসপিটালের একজন সিনিয়র ডাক্তারের সাথে, যে আমাদের বার্ন ইউনিটে স্কিন ব্যাংক আছে। আমাদের ডাক্তার এবং প্রশংসা করেছে, পৃথিবীর অনেক দেশে নেই, আপনাদের ডাক্তাররা পেরেছে, এবং এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়ার মতন টেকনিক আমাদের ডাক্তাররা এখানে বসে বসে এটা ঠিক করেছেন, এবং ফরিদপুরে নিয়ে যাবেন। এখান থেকে ক্যারি করে কোনো নষ্ট হবে না, 5 ইয়ার্স পর্যন্ত প্রিজার্ভ করার মতন রেফ্রিজারেশন সিস্টেম আমাদের এখানে তারা পুট করেছে। এবং এই যে পুরা রোগীদের চামড়া লাগানো, কিছুই বোঝা যায় না। আমাদের ডাক্তাররা ট্রেন্ড আপ হচ্ছে, সিঙ্গাপুর থেকে যাচ্ছে আসতেছে। কাজে আমাদের ডাক্তার সাহেবরা করোনাতে যা করেছেন, শতাধিক ডাক্তার মারা গেছেন, বাট পৃথিবীর যে কোনো উন্নত দেশের তুলনায় আমাদের মর্টালিটি রেট কম ছিল, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তাররা সেটা পারেন। কাজে এখনো এই যে মানে ভেন্টিলেটরটা, যেটা এই প্রসঙ্গে বললাম, পর্যায়ক্রমে আমরা রাজশাহীতে আমরা আইসিইউ ইউনিট বৃদ্ধি করলাম। পশ্চিম এলাকার রোগীর জন্য আমরা মানিকগঞ্জে আইসিইউ ইউনিট করলাম, নারায়ণগঞ্জের আইসিইউ ইউনিট করলাম, আমাদের মুগদা, মাতুয়াল শিশু কেন্দ্র, আমাদের প্রত্যেকটা, আমাদের কর্মীটোলা, প্রত্যেকটা আমরা আরো বৃদ্ধি করলাম। সর্বশেষ যখন রোগীর চাপ বাড়লো, আমরা এই যে কোভিড ডেডিকেটেড হসপিটালটা আমরা 476 জন পেশেন্ট এখন আছে, আরো প্রায় 250 রোগীর নতুন বেড রাখার মতো জায়গা আমরা সেখানে ম্যানেজ করেছি, ইন কেস অফ ফার্দার প্রেশার ফ্রম ডেঙ্গু, সো দ্যাট উই ক্যান অ্যাকোমোডেট দ্য পেশেন্ট। ওভার এন্ড অ্যাবাভ আমরা মোবাইল হসপিটালেরও ব্যবস্থা করে রেখেছি, আপনারা জানেন। এর মধ্যে আমরা 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল অলরেডি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আরবি দেয়া করিয়ে রেখেছি, ইন কেস অফ প্রেশার, যাতে আমরা রোগীদেরকে শিফট করতে পারি।
প্রয়োজনে ওখানে আমরা ডেজার্ট কুলার দিব যাতে করে রুগীদের কষ্ট না হয়। সেটা আমরা আরো জায়গা আমরা দেখে রেখেছি, সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছি টু মানে গিভ আস মোর টেন্টস মানে ফর কনস্ট্রাক্টিং দ্য মোবাইল হসপিটাল, ওইটা আমরা করেছি। ভেন্টিলেটর আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। আমাদের রুগীর সেবার মানও আমাদের ডাক্তার সাহেবরা পর্যাপ্ত পরিমাণ নার্স বিভিন্ন জায়গা থেকে টেনে আমরা এই আইসিইউ ইউনিটগুলিতে আমরা দিয়ে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি ডিসপাইট ওই একই কথায় ফিরে যাব, আপনারা প্রিয় ড্যাবের নেতৃবৃন্দ, আপনারা সারা দেশব্যাপী সেমিনার করেন ঢাকায় বসে না থেকে আমাদের ইউএচএফদের মাধ্যমে লোকাল হসপিটালগুলির মাধ্যমে আপনারা প্রত্যেকটা উপজেলায় মোটিভেশন ছড়িয়ে দেন যাতে করে আইসোলেশন বাচ্চাদের হলে যাতে একটু দূরে রাখে, গ্রাম লেভেলও সেটা যাতে করে এই জিনিসটা। এবং ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে অনেক জোর দিতে হবে আপনাদের, যাতে করে বাচ্চারা চাইল্ড ইমিউনিটিটা যাতে ওনারা পেয়ে যায়। এই যে সিজারিয়ানের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে, নতুন ট্রিটমেন্টে এই স্বাস্থ্য মন্ত্রণালয় শুনি যে লেবার পেইনকে কমানোর জন্য দীর্ঘায়ু সময় নেওয়ার জন্য উইদাউট হার্মিং দ্য বেবি ইনসাইড দ্য মানে ইউটেরাস যে নর্মাল ডেলিভারিতে নিয়ে নেওয়া যায়, এগুলিকে পপুলার করতে হবে আপনাদের। আমরা তো করবো, আপনাদের কাছে সহযোগিতা চাই যাতে করে সিজারিয়ানটা কমানো যায়। সিজারিয়ান বেবিদের শাল দুধ দেওয়া হয় না, জানি না কোন বৈজ্ঞানিক কারণে, ওইটাও একটা ওইটাও বৃদ্ধি করতে হবে আপনাদের। প্রিয় নেতৃবৃন্দ, নতুন আরেকটি সমস্যা আমাদের ডাক্তারদের উপর হামলা। ফেসিবাদের দূষণরা প্রত্যেক জায়গায় আছে। আমরা সরকারের পক্ষ থেকে, আপনারা তো জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার এই দুনিয়াতে একটাই চিন্তা, জনগণের জনকল্যাণমূলক কাজ করা এবং আনবায়াসড হতে, নন পলিটিক্যালি সকল মানুষের সেবা প্রদান করা, সবার জন্য বাংলাদেশ। এই সবার মধ্যে যে কতগুলি ধারণা আছে এটাকে উনি বিশ্বাস করেন মনে প্রাণে। সবার বলতে আমি, তুমি, আমরা সবাই এই দেশের সকল নাগরিক, যে কারণে উনি আমাদেরকে সকল মানুষের সেবা নিশ্চিত করার কথা বলেছেন, কাউকে হেয় না করার কথা বলেছেন। সেভাবে কাজ করতে যাচ্ছিলাম, কিন্তু দুর্নীতি বিগত ফেসিবাদের আমলে, এমনকি বিগত কেয়ারটেকার সরকার আমলে, so far I have been experienced from my own department of Ministry of Health, এমন দুর্নীতি জায়গায় জায়গায় টেন্ডার যারে খুশি তারে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছে আগে যার যেই দলের লোক সমানে দিয়েছে। দুর্নীতিগ্রস্ত একটা বিশাল বড় গোষ্ঠী, ইটস এ বিগ ডাইনেস্টি ইন দ্য হেলথ এরিয়া। আমরা ক্ষমতা আসার পরে জিরো টলারেন্স নিয়ে আমি সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত দেওয়ার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি যে লয়েস্ট হবে তাকেই কাজ দিতে হবে, সরকারের টাকা বাঁচবে এবং এটাই ন্যায় বিচার। টেন্ডার ক্লজে কোন রকম পক্ষপাতিত্ব না করার জন্য যতটুকু সম্ভব আমরা মডিফাই করেছি। এই যে ক্যান্সার হসপিটালে ঘটনাটা ঘটলো, যে লয়েস্ট হয়েছে তাকে দেওয়া যাবে না, যে হাইয়েস্ট হয়েছে তাকে দিতে হবে, ওইটার জন্য ওখানে সন্ত্রাসী গোষ্ঠীরা বদ্ধপরিকর। এন্ড ইট হ্যাজ বিন স্টার্টেড ফ্রম আউটসোর্সিং। এ আর একটা সিস্টেম মানে আগের সরকার এটা যে একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করছে, তারা ডাক্তারের উপর হস্তক্ষেপ করে, গস কিনতে হস্তক্ষেপ করে, সিরিঞ্জ কিনতে হস্তক্ষেপ করে, ডাক্তারের বেতনের উপরও বুদ্ধ হস্তক্ষেপ করে। আমার যা মনে হয় এখন কোনো রিক্রুটমেন্ট আমাদের লোকাল হসপিটালগুলি করতে পারবে না, তাদের কাছে যেতে হবে। এই যে ফেসিবাদের একটা দূষর আরো যারা আছে, তারা দূরে থেকে, দেশের বাইরে থেকে, আমি নাম বলবো না, এইখানে সন্ত্রাসীদের পেলে তারা এইগুলিকে মনিটর করতেছে। যখন কোনো ডাক্তার বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় এবং তারা উস্কানি দিচ্ছে আমাদের মেডিকেল সেক্টরটাকে ডিস্টার্ব করার, হেলথ খাতকে ডিস্টার্ব করার, যার ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন ডাক্তারদেরকে ডিস্টার্ব করেছে। এবং আমাদের এডিজি অ্যাডমিন জাহিদ সাহেব, ওনাকেও থ্রেট করা হচ্ছে বেনিফিট, কারণ উনি কুষ্টিয়াতে কয়েকটা ক্লিনিক ভিজিট করে সিল করে দিয়ে আসছে। একটা সংঘবদ্ধ দল ফেসিবাদের দূষরদের উস্কানিতে আজকে এই কাজগুলি করতেছে। আমাদের যে ডেপুটি ডাইরেক্টর সাহেব কি হারে কুপিয়েছে, আমি গেছিলাম, উনি স্ট্যান্ড নিয়েছিলেন যে লয়েস্ট হয়েছে তাকে দিবে। এই কারণে কি সাম্রাজ্য জানেন, হোটেল বানিয়ে পাশে সিসি ক্যামেরার মনিটর নিয়ে ওখানে যে সন্ত্রাসী মেয়ে সে বসে থাকে, সিসি ক্যামেরা লাগাইছে রাস্তায়, দেখতে পুলিশ টুলিশ যায় কিনা। কি পরিমাণ নেটওয়ার্ক এদের, ওইগুলি পুলিশ দিয়ে সব ভেঙে দিয়েছে। মেডিকেল হাব মহাখালীকে আমার পরিষ্কার করতে হবে সন্ত্রাসীদের হাত থেকে আপনাদের সহযোগিতা। আজকেই বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে আমরা কথা বলবো। এই ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমি ইউএনসিপিদের মিটিং এর আয়োজন করলাম, সেইখানে আমরা সিদ্ধান্ত নিয়ে পরের সপ্তাহে ক্যাবিনেট মিটিং আমরা পাস করেছি প্রত্যেক উপজেলা হেলথ কমপ্লেক্সে 10 জন করে আর্মড আনসার অ্যালং উইথ প্লাটুন কমান্ডার আমরা ডেপ্লয় করব। ইনশাআল্লাহ সেই ব্যাপারে পুরোদমে কাজ চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আশা করি ঈদের পরে আমরা ডিপুট করতে পারবো আমাদের নিরাপত্তার স্বার্থে সেটা করবো। মহাখালীতে আমাদের সেই ক্যান্সার হাসপাতালের ওখানে ইন বিটুইন দ্যাট পেরিফেরি আমাদের সিদ্ধান্ত হয়েছে হোম মিনিস্ট্রি লেভেলে তাড়াতাড়ি সেটাও হবে, একটা পুলিশ পার্মানেন্ট ক্যাম্প সেখানে দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ ওই হাবকে মেনটেন করার জন্য। আমরা সেই চেষ্টাগুলি আমরা করেই যাচ্ছি। আমি আরেকটা জিনিসও আপনাদেরকে বলবো, এই যে ডেথ রিপোর্টগুলি হচ্ছে, আপনারা ডাক্তার, আমার কথা কিন্তু বিশ্বাস করবেন, আপনারা বলতে হবে। আমার অভিজ্ঞতা থেকে বলি, হামটা 4-5 দিনে আমি দেখছি অনেক ক্ষেত্রে ভালো হয়ে যাচ্ছে, বাট নিউমোনিয়া স্টার্টস। নিউমোনিয়াটা এখন প্রকট আকার ধারণ করতেছে। আমি কিছু স্পেশাল ডাক্তারদের সাথে, শিশু বিশেষজ্ঞ এবং বক্ষব্যাধি ডাক্তারদের সাথে উঁচু মানের আমাদের দেশে আলহামদুলিল্লাহ বসেছিলাম, শাকিল ভাই ছিলেন। নিউমোনিয়া করোনার আগে নিউমোনিয়া আঘাত করেছিল এবং তারা দে কুড এক্সপেক্ট অ্যাট দ্যাট টাইম যে এরপরে একটা মারাত্মক কোনো ভাইরাসের আক্রমণ হতে পারে। এবং এইবারের সিমটমটাকে ডাক্তারদের অভিমতে যেটা হামের চাইতে নিউমোনিয়া লোক মারা যাচ্ছে বেশি, এবং দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। যেগুলি মারা যায় সবই কিন্তু নিউমোনিয়া। যেমন আমি যে রুগীটার কথা বললাম, নরসিংদী থেকে আমরা আনাইলাম 2 জনকে, 2 জনই হাম ভালো হয়ে গেছে, বাট নিউমোনিয়া দেখা দিয়েছে এবং প্রকট নিউমোনিয়া। এবং নিউমোনিয়াটা হয়েই আরেকটা কি ইনফেকশন হয় আমার খেয়াল নেই, ডাক্তার সাহেবদের মুখেই শুনেছি, হ্যাঁ সেকেন্ডারি ইনফেকশন, ওই ইনফেকশনে মারা যাচ্ছে। যাক, আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি, ব্যর্থতা তো থাকতেই পারে, যেখানে যেখানে ব্যর্থতা হবে আপনারা উপদেশ দিবেন, চেষ্টা করবো যতক্ষণ পারি সরকারের পক্ষ থেকে আমরা এই জিনিসগুলিকে মোকাবেলা করার জন্য। এই যে সামনে ডেঙ্গু আসতেছে, ডক্টর আতিউর রহমান সহ সকল ডাক্তারবৃন্দ, শফিকুল ইসলাম সাহেব, তারপর আমাদের ভাবি বললেন, হ্যাঁ ফারহানা হক, ওনারাও বলছেন, সব কিছু আমাদের কগনিজেন্সি নিয়ে সামনের দিকে এগোতে হবে। বাচ্চাদের, আপনাদেরকে ডাক্তারি মতে এটাও একটা প্রাসঙ্গিক, বাচ্চাদের না বলতে নেই। যে বাচ্চা কথা বলতে জানে না ওই বাচ্চা কিন্তু সব বুঝে। আমি আপনাদের কাছে শিখে শিখে বলি, আমরা কি করি, আমরা কি বলি, বাপ মা ঝগড়াঝাটি করে কতটুকু মারপিট করে, কি পরিমাণ কি ভাষা ইউজ করে বাচ্চারা কনজিউম করে, এমনকি পেটের ভিতরে যখন তাদের সেন্স আসে তখন নাকি ওইটাতে এফেক্ট হয়। যে কারণে এখন কিন্তু বেশিরভাগ বাচ্চার মধ্যে শিশুদের মেন্টাল ডিসেবিলিটি হচ্ছে। কেউ বেশি কান্দে, কেউ মানুষের কাছে যেতে চায় না, কথা দেরিতে বলে, এক জায়গায় স্থির থাকে না, বিভিন্ন ধরনের ডিসঅর্ডার এখন সমাজে বাচ্চাদের দেখতেছি। যে বাচ্চাদেরকে হ্যাঁ কথাটা বলতে হবে সবসময়, দ্যাট উইল বি দ্য গুড স্টার্ট ফর দ্য বেবিস। এই বাচ্চাদের আমাদের কাছ থেকে, আমাদের ম্যানার থেকে যে দুর্বলতা মানসিকভাবে সৃষ্টি হচ্ছে, সেইটাও তাদের পুষ্টিকে ক্ষয় করে দিচ্ছে। কালকে আমার ডিসি ডাক্তার উনি বললেন যে কাজে এই বাচ্চাদেরকে আমাদের হ্যাঁ বলতে চাও, শেখাতে, বাচ্চা না পারলেও বলতে হবে তুমি পেরেছো। মানে আমাদের এখন প্রিভেনশনে যেতে হবে ম্যাক্সিমাম, আদারওয়াইজ আমার মনে হয় আমরা এই জিনিসগুলি থেকে খুব ভালো আউটকাম নিয়ে চিকিৎসা দিয়ে বের হতে পারবো না। পরনির্ভরশীল ভ্যাকসিন আজকে যদি বিদেশি না দেয়, একটা ভ্যাকসিন আমরা দিতে পারবো না। উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু বিল্ড আপ দ্য ভ্যাকসিন ফর আওয়ার নেশন। যদি ইনশাল্লাহ আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, মুন্সিগঞ্জ আমাদের ভ্যাকসিন ইউনিটটা করার জন্য সকল ভ্যাকসিন আমরা প্রডিউস করবো আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, কয়েক বছরের মধ্যে। বাট আপ টু দ্যাট পিরিয়ড আমাদেরকে অন্যের উপরে নির্ভর করতে হবে। তবু আমি আপনাদের কাছে আমার বক্তব্য, আমার আরেকটা মিটিং আছে 3টায়, আমি জানি না আমি সবকিছু বলতে পারছি কিনা, মনে হয় না। যদি নাও পেরে থেকে আপনাদের কাছে অনেক কিছু শিখে গেলাম। আমি চেষ্টা করবো আমার তরফ থেকে, আমার সরকারের পক্ষ থেকে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা। আপনাদের কাছে আমার অত্যন্ত সবিনয় নিবেদন রেখে গেলাম, ইনক্লুডিং দ্য মিডিয়া, আপনারা একটু প্রচারটা আপনাদের সাইড থেকে করেন। সমন্বিত প্রচারটা হলে আমাদের দেশের মানুষ সজাগ হবে, আইসোলেশন বৃদ্ধি পাবে, মায়েরা বাচ্চাদের প্রোটিন দিবে, আমরা একটা আইসোলেশনটা বাড়বে, আমরা এই রোগ থেকে, এই আক্রমণ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার প্রশ্ন আজকে
মোদী সরকারের সময়ে টিকা দেওয়া হয়নি। সংসদের টিকা দেওয়া হচ্ছিল, ইপিআই বলছে যে